সকল মজলুম পরিবারের সদস্যের সামনে শেখ হাসিনাকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। ফাঁসি ছাড়া শেখ হাসিনার অন্য কোনো বিচার হতে পারে না। কি ঘটছে পর্দার অন্তরালে? নির্বাচন কবে হবে? সংস্কার আগে নাকি নির্বাচন আগে, নাকি আওয়ামী লীগের বিচার আগে? কেউ দাবি করছে না রাখেন নির্বাচন সংস্কার ভাই, আগে আওয়ামী লীগের বিচার করতে হবে, তারপর বাকি অন্য কথা। আপনি আমাদের সমন্বয় যারা আছে বিভিন্ন শহরের বিভাগের তাদের বক্তব্যগুলো নিশ্চয়ই শুনছেন। অলরেডি নাহিদের এক বক্তব্যকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় নেতারা তারা কিন্তু কাউন্টারমূলক বক্তব্য দিচ্ছেন। শেখ হাসিনা হচ্ছে ইন্ডিয়ার সব থেকে বড় বোঝা। এটা তো শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরের দিন থেকেই বলতেছি আমরা যে শেখ হাসিনা হচ্ছে সব থেকে বড় বোঝা। শেখ হাসিনা ভারতে বসে যেসব বিভৎস নোংরা মিথ্যাচার করছেন, যেসব উস্কানি দিচ্ছেন, যেসবভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে চাইছেন, সেই ব্যাপারে সরকারের কৌশল কি হওয়া দরকার এবং এটাকে কতটা গুরুত্ব দেওয়া দরকার। আজকে দেখলাম কলকাতার ব্যবসায়ীরা ক্ষমা চাচ্ছে, এইভাবে ক্ষমা চাচ্ছে বাংলাদেশের নাগরিকদের কাছে। ক্ষমা চাচ্ছে কারণ বাংলাদেশিরা না গেলে তাদের পেটে ভাত পড়ছে না, তারা স্বীকার করছে। আজকে আপনাদের কাছে কয়েকটা সত্য তুলে ধরব যে ভারত ঠিক কবে থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। অবশেষে কিন্তু ভাই ভারত বুঝে গিয়েছে যে কার লেজে পাওয়া দিয়েছিল ভারত, অর্থাৎ ডক্টর ইউনূসকে ভারত সরকার মনে করেছিল বা ভারতের কিছু মন্ত্রী মনে করেছিল ডক্টর ইউনূসও হয়তো শেখ হাসিনার মতোই, তার পায়ে পাড়াতে একটু ঝগড়া বাঁধালে হয়তো ইউনূস সরকার ভয় পেয়ে যাবে, এবং কি তা না হলে হয়তো তার গায়ে একটু তেল মালিশ করলেই শেখ হাসিনার মতো নতজানু হয়ে যাবে। কিন্তু অবশেষে ভারত নিজেই নতজানু হয়ে গেল। ভারত অবশেষে বাংলাদেশের কাছে মাথা নত করে দিল। আরে ভাই, ডক্টর ইউনূস অত সোজা না, একটা মাল, এইটা মনে রেখেন। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, বিএনপিরও কিন্তু কপাল পড়তে যাচ্ছে। বিএনপির সাথে কিন্তু সরকার দলীয়র একটা বিভেদ সৃষ্টি হচ্ছে। কেন? কারণ বিএনপি সবসময় চাচ্ছে যে অতি দ্রুত নির্বাচন দিয়ে দেওয়া হোক। এদিকে আবার সরকার প্রধান বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাচন ধীরে ধীরে পিছিয়ে নিচ্ছে, যদিও এদিকে জামাত কর্মীরা সমর্থন করে যাচ্ছে। কারণ ইতিমধ্যেই বিএনপির কিছু অপকর্ম ধীরে ধীরে ফাঁস হচ্ছে এবং জামাতের কিছু সুকর্ম মানে ভালো কর্ম ধীরে ধীরে ফাঁস হচ্ছে, যার কারণে জামাত অনেক দিক দিয়ে এগিয়ে যাচ্ছে বিএনপির তুলনায়। এবং সাধারণ জনগণ সবাই বলছে এতদিন তো দেখলাম নৌকা ধানের শীষ, এবার আমরা জামাত ইসলামকে দেখতে চাই। তো যাই হোক প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক কিছু বিষয় নিয়ে আজকের এই আলোচনাটি সাজানো হয়েছে। তো সবাইকে বলবো আজকের ভিডিওটি সবাই দেখে যাবেন, দাওয়াত রইল আপনাদের। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো চলুন আর কথা না বাড়ে, একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর মূল আলোচনাগুলো শুনে আসি। কি ঘটছে পর্দার অন্তরালে? নির্বাচন কবে হবে? সংস্কার আগে নাকি নির্বাচন আগে, নাকি আওয়ামী লীগের বিচার আগে? কেউ দাবি করছে না রাখেন নির্বাচন সংস্কার ভাই, আগে আওয়ামী লীগের বিচার করতে হবে, তারপর বাকি অন্য কথা। আপনি আমাদের সমন্বয় যারা আছে বিভিন্ন শহরের বিভাগের তাদের বক্তব্যগুলো নিশ্চয়ই শুনছেন। অলরেডি নাহিদের এক বক্তব্যকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় নেতারা তারা কিন্তু কাউন্টারমূলক বক্তব্য দিচ্ছেন। অন্তর্বর্তী সরকার কেন দায়িত্ব নিতে হলো এমন প্রশ্ন তুলেছেন সৈয়দা রেজওয়ানা। তিনি বলছেন যে এটা কি আমাদের দায়িত্ব ছিল? এটা তো রাজনীতিবিদদের দায়িত্ব ছিল, আমরা তো আমাদের প্রফেশনে সফল, আমরা কেন রাষ্ট্রকে সংস্কারের দায়িত্ব নিতে হলো? আর এখন যে বলছেন সংস্কার করবেন, 53 বছর আপনারা কি করলেন? কেন আজকে আমরা আমাদের কাজ ছেড়ে আপনাদের কাজ করতে হচ্ছে? সকল কিছু একটা বার্তা তো দিচ্ছে, ABC সব যদি মিলান একটা সুতায় চলে আসবে। সেটা কি? নির্বাচন দেরি আছে। নির্বাচন দেরি থাকলে জনগণের সমর্থন কি সরকার পাবে? এখন এই মুহূর্তে যেভাবে ভাইব্রেশন শুরু করছে সরকার, এগুলো যদি ঠিকঠাক থেকে পাইতেও পারে। ডক্টর ইউনূস আজকে যে ঘোষণা দিয়েছেন, এটার জন্য জাতি 53 বছর ধরে অপেক্ষা করছে। 1971 সালে যে স্বাধীনতার জন্য মানুষ মারা গিয়েছিল, আদৌ কি সেই স্বাধীনতা এদেশে আছে এখন পর্যন্ত? আসলে কিন্তু নাই। আজকের দিনে আপনি মন খুলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়েও সমালোচনা করতে পারবেন না। যদি তিনি বলছে করেন, কিন্তু প্রশাসনে থাকা বা বিভিন্ন লেজুর ভিত্তিক রাজনৈতিক নেতারা তারা বলবে না তুমি এটা কেন বলছো। আপনি চাইলে এখন তারেক রহমানের নিয়ে সমালোচনা করতে পারবেন, বিএনপি নেতা কর্মীরা আপনাকে কি লাভে? জামাতিনকে নিয়ে আপনি সমালোচনা করতে পারবেন, কমেন্টে গাইলে আপনার 14 গোষ্ঠী মর্সা যারা তাদেরকে খাড়া করাই দিবে। সো স্বাধীনতা আসলে এই দেশে এখনো কিন্তু আমরা পাইনি। কেন পাই নাই? আইনের সুশাসন নাই। একটা কথা আছে যে আকাশে তারা যত, বাংলাদেশের আইনের ধারা তত। বুঝেন নাই? আকাশে অগণিত তারা, বাংলাদেশও আইনের অগণিত ধারা। বাট সমস্যা হচ্ছে এটাকে অ্যাপ্লাই করা নিয়ে। মানুষের দেশে আইনের সুশাসন চায়, কিন্তু যখন এই আইন নিজের উপরে ফেলে তখন আরে রাখো, তোমার আইনটা দেখাও, এখন কেমনে কি করা যায় বিষয়টা বলো। ওসি সাহেব শোনেন, রাখেন বিষয়টা। আপনার আবার চিনেন আমি কে? উপর থেকে ফোন লাগায়। ওসি বেচারার বিপদে। এখন এই যে সুশাসন সারা পৃথিবী জুড়ে আমরা যারা বসবাস করছি, এইসব দেশের নাগরিক না, কিন্তু এখানে একটা নাগরিকের দিকে চোখে চোখ রাখা সমান লেভেলে আমরা প্রতিবাদ করার সাহস পাচ্ছি। ওয়াই? এই দেশে আইনের সুশাসন আছে। আপনি কে, লামসাম যদুমতু ডাজন্ট ফ্যাক্ট, আইনের চোখে আপনি সমান। সেই আইনের সুশাসন আমরা স্বপ্ন দেখছি 53 বছর ধরে, কিন্তু প্রকৃতপক্ষে এই দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠিত হয়নি। সেই আইনের সুশাসনকেই প্রতিষ্ঠিত করার জন্য প্রতিজ্ঞা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যদি তিনি আসলে এটা করতে পারেন, বিচার বিভাগকে নিরপেক্ষ করতে পারেন, পুলিশকে নিরপেক্ষ করতে পারেন, আরও যে সেক্টরগুলো আছে আইন শৃঙ্খলা, এগুলোকে নিরপেক্ষ করতে পারেন, তাহলে আসলে এই জাতি এই অন্তর্বর্তী সরকারকে আজ জীবনের জন্য মনে রাখবে। কিন্তু সিস্টেমটা হচ্ছে
একটা সিস্টেম চালু করা সোজা, প্রেশার দিয়ে, কিন্তু সিস্টেমটাকে ফলো করা। আমরা কি জাতি হিসাবে এতটা ভদ্র যে সিস্টেম ফলো করি? অন্যের বেলায় আমরা আইন চাই, বাট নিজের বেলায় আরে রাহেন তো ভাই ধরো কি এখন এই জায়গা থেকে বের হইতে পারলে। ইউনূস সাহেব বলছেন যে অন্তর্বর্তী সরকার সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ। আমরা চাই এই অঙ্গীকারটা তিনি পালন করেন এবং ওই জায়গাটাতে তিনি তৈরি করেন। তিনি বলছেন যে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে সেই সরকার একটি উন্নত, সমৃদ্ধ এবং সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকালকে তিনি তার দেওয়া বক্তব্যের মধ্যে বিশাল লম্বা চড়া বক্তব্য দিয়েছেন, বাট আমি কৌরেট এই শব্দটাকে বেছে নিয়েছি, আইনের সুশাসন। তো আইনের যদি সুশাসন আসলে কি আমরা চাই অনলাইন অফলাইন, আপনি দেখেন চাচ্ছি কিনা, মনে তো হয় না। আমার হাতে একটু ক্ষমতা আছে ইনফ্লুয়েন্স করার, আমার হাতে আইন আছে পুলিশকে ব্যবহার করার, আমার হাতে গুন্ডা পান্ডা আছে কিলানোর, আমার হাতে ক্ষমতা আছে এর অফিস ভাঙানোর, সেখানে সমাবেশ করানোর, সবটাই তো আমরা করছি। আমার মতের বিপরীতে যেই কথা বলবি তোদের দাঁত তুলে ফেলবে, এরকম ফিলিংস আমরা আছি। বাট আমার চিনস এই দেশের সাধারণ মানুষ অসাধারণ ভয়ঙ্কর ক্যারেক্টার হয়ে যায় যখন তার হাতে ক্ষমতা আসে আর তার মতের বিরুদ্ধে কেউ কথা বলে। আপনার মান সম্মান ইজ্জত অকথ্য খাটকাপানো কটকট ভাষায় এগুলো কিন্তু তোলা হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি, যে ভালোবাসার বন্ধন আমাদের এক ধর্মের সাথে অন্য ধর্মের ছিল, সেগুলোকে বিনষ্ট করার নানান ষড়যন্ত্র অপতথ্য চলছে দেশি বিদেশি। বুঝের মানুষরা অবুঝের কাজ করছেন, আর আমরা যারা অন্ধ দালাল আছি, বুঝি না বুঝি ভাই ইজ অলওয়েজ রাইট বলা ঝাপাই পড়তেছি, পার্থক্যই করতে পারতেছি না কোন পাথরটার কতটা ওজন আর কোনটা কোন জাতের। আজকের সোশ্যাল মিডিয়ার যুগে আইসা কথা বলতে পারলেই হয়েছে, কোয়ালিটি ডাজন্ট ফ্যাক্ট, গালি দিতে পারলেই হয়েছে, কোয়ালিটি ডাজন্ট ফ্যাক্ট। সেফুদার মতন মানুষরা এই যুগে প্ল্যাটফর্মে বিস্তৃতি লাভ করে, টিকটকের সস্তা তরুণীরা ভাই আপনারা রোমান্স শিখায়, তাই না? তো এই অবস্থাতে এই দেশে আইনের সুশাসনটা প্রতিষ্ঠিত করা খুবই কঠিন। এক সরকার যাওয়ার আগে আরেক সরকারে আসা তারা বললে রাখে ক্ষমতায় আইসা নেই তোরে দেখবো। সিস্টেম হয়তো ডক্টর ইউনূস তৈরি করতে পারবেন, কিন্তু সেই সিস্টেমটা আমরা মানবো কিনা? মালয়েশিয়ার মতন দেশ অনেক উন্নতির শিখরে উঠে গেছিল, কিন্তু মাহাথিরের পতনের পর বা তিনি হারার পর আপনি আজকে দেখেন মালয়েশিয়াতে পুরো দুর্নীতি চলে, বাটপাড়ি চলে। সমস্যা হচ্ছে আমাদের মধ্যে দুর্নীতির একটা ঝোঁক আছে। মানে আমরা চাই পরিবর্তন, আসলে পরিবর্তন দরকার এই দেশে। ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরের পর এই প্রশ্ন বা এই আলোচনা চলছে যে ভারত সত্যি বাংলাদেশের সাথে উত্তেজনা কমাতে কতটা আগ্রহী বা কমাতে চাইবে কিনা, আর কি বাধা এর পথে আছে। তিনি যখন এসেছেন তার ব্রিফিং বা সবকিছু নিয়ে আমরা আমাদের এক ধরনের বিশ্লেষণ করেছি, কিন্তু যারা বিক্রম মিস্ত্রি যখন ভারত ফিরে গেছেন তারপর কিছু ডেভেলপমেন্ট আছে, তার দেশের বিভিন্ন জায়গায় তিনি কথা বলেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীও কথা বলেছেন, সেটা দিয়ে আমরা বুঝতে চাইবো ভারত আসলে কি চায়। তার সাথে একটা জিনিস আরও জরুরিভাবে দেখা দরকার আমি মনে করি, সেটা হচ্ছে শেখ হাসিনা ভারতে বসে যেসব বিভৎস নোংরা মিথ্যাচার করছেন, যেসব উস্কানি দিচ্ছেন, যেসবভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে চাইছেন, সেই ব্যাপারে সরকারের কৌশল কি হওয়া দরকার এবং এটাকে কতটা গুরুত্ব দেওয়া দরকার সেগুলো নিয়ে কথা বলবো। আমরা প্রথমে একটু ভারতের পররাষ্ট্রমন্ত্রীর একটা ব্রিফিং দিয়ে শুরু করে। তিনি সংসদে, তাকে প্রশ্ন করা হয়েছিল, তার মানে ভারত বাংলাদেশ সম্পর্ক ভারতে যেহেতু খুবই গুরুত্বের ইস্যু আছে সেটাও সংসদে আলোচনা হয়েছে। তিনি বলছেন ভারত আশা করে, জনাব জয়শঙ্কর, ভারত আশা করে বাংলাদেশের নতুন সরকার পারস্পরিক লাভজনক ও স্থিতিশীল সম্পর্কের দিকে এগিয়ে যাবে। আমরা আমাদের উদ্বেগের বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। বাংলাদেশ সংখ্যালঘুদের প্রতি আচরণ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ তাদের উপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। আমাদের প্রত্যাশা বাংলাদেশ তার নিজ স্বার্থে সংখ্যালঘুদের সুরক্ষার জন্য ব্যবস্থা নেবে। এরপর উন্নয়ন কি আছে সেগুলো কথাবার্তা আছে। এরপর তিনি একটা জায়গায় বলেছেন ঢাকা নয়াদিল্লি সম্পর্কের ক্ষেত্রে উভয় পক্ষকে পরিপক্ক আচরণ করা জরুরি। উভয় পক্ষকে খেয়াল করবো আমরা, আমাদের প্রতিবেশী দেশেরও নিজস্ব রাজনীতি আছে, সেখানে উত্থান পতন হবে, এটা স্বাভাবিক, তবে আমাদের লক্ষ্য স্থিতিশীলতা নিশ্চিত করা এবং সহযোগিতা বাড়ানো। মানে সংসদে দাঁড়িয়ে অ্যাটলিস্ট তার কথাগুলো মনে হবে আমাদের যে উনি ডিএসকালেট করতে চাইছেন। বাংলাদেশের নিজের স্বার্থেই সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি এবং বলছে উভয় পক্ষেই পরিপক্ক আচরণ করা জরুরি। ভারতের মতো রাষ্ট্রের, ভারতের বিজেপি সরকারের পররাষ্ট্রমন্ত্রীর মুখে উভয় পক্ষের পরিপক্ক আচরণ করার কথা বলা খুব সোজা না। সুতরাং আমরা বুঝতে পারি তাদেরও নিজস্ব রাজনীতি আছে, সেখানে উত্থান পতন আছে, স্থিতিশীলতা নিশ্চিত করা এবং সহযোগিতা বাড়ানো। আমরা খুব মন দিয়ে আশা করি জয়শঙ্করের কথাগুলো শুনেছি ভারতের পররাষ্ট্রমন্ত্রী, এবং আমাদের খুব ক্লিয়ারলি মনে হবে যে যা ঘটেছে সেই পরিস্থিতিতে উত্তেজনা অন্তত কমিয়ে আনার চেষ্টা তারা এবার করছেন। আমি শেখ হাসিনার প্রসঙ্গে জনাব মিস্ত্রি কি বলেছেন আসবো। দ্য হিন্দু একটা রিপোর্ট করেছে, আমরা নিশ্চয়ই দেখেছি, বাংলাদেশের সব পত্রিকা, প্রায় সব পত্রিকা সেটা নিয়ে বিস্তারিত রিপোর্ট করেছে, সেটাকে ট্রান্সলেট করে তিনি ভারতের যে পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি, সেখানে মিস্ত্রির একটা হিয়ারিং হয়েছে বাংলাদেশ সফরের উপরে, সেটার তথ্য এখানে আছে। এখানে তিনি শেখ হাসিনা জায়গাটায় আমি একটু পরে আসছি, কিন্তু যেখানে আছে সেটা হলো তিনি বাংলাদেশের কোনো একটা একক রাজনৈতিক দল না, একটি সরকারের মধ্যে সীমাবদ্ধ না, বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ককে গুরুত্ব দেওয়ার। আমি আবারও বলছি এই বক্তব্যটা কিন্তু তিনি বাংলাদেশের সাংবাদিকদের ব্রিফিংয়ে করছেন না, এটা মনে রাখা দরকার। আমরা একটা দেশে যখন সফরে যাই প্রচুর কূটনৈতিক সুন্দর সুন্দর কথা বলি, এটা বলছেন তিনি তার দেশের সংসদ সদস্যদের সংসদীয় কমিটি পররাষ্ট্র বিষয়ক সেখানে, এবং জনাব শশী থারুর বিখ্যাত কংগ্রেস সংসদ সদস্য, তিনি এটা প্রিজাইড করছেন। উনি আরও বেশ কিছু কথাবার্তা বলেছেন। তিনি একটি বিশেষ রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়, দুই দেশের জনগণের সম্পর্ককে অগ্রাধিকার দিয়েছে, তারা বাংলাদেশের বর্তমান সরকারের সাথে কাজ করবে, এসব কথাবার্তা বলছেন।
ভারত উদ্বিগ্ন, কিন্তু বাংলাদেশ যে মামলা করেছে 88 জনকে গ্রেপ্তার করা হয়েছে এই খবরটা জেনে তারা আশ্বস্ত হয়েছে। আমাদের মনে থাকার কথা, পিসি যাওয়ার পর আমাদের প্রেস সচিব শফিকুল আলম, আমরা এটা নিউজেও দেখেছি, ব্রিফিং করে জানিয়েছেন। এখানে তিনি এই ব্যাপারটা মনে করছেন যে এটাকে স্বাগত জানায়, যে এটা তার বক্তব্য হচ্ছে যে স্বীকৃতি দেওয়া হচ্ছে। আসলে সংখ্যালঘুদের উপরে হামলাকে কখনো অস্বীকার বাংলাদেশ থেকে করা হয় নাই। সরকারের বাইরে যারা আছেন প্রত্যেকের আসলে মূল কথাটা ছিল হামলা হয়েছে, কিছু হামলা হয়েছে, কিন্তু সেটা সাম্প্রদায়িক না, সেটা কমিউনাল হামলা না, এটা হিন্দু বলেই কারো উপরে হামলা হয়েছে ব্যাপারটা এমন না। এটাকে ইনফ্যাক্ট তারা বারবার সাম্প্রদায়িক হামলা বলে দেখাতে চেয়েছিল। সুতরাং হামলা যে কারণেই হোক না কেন, ইয়াস উই অ্যাগ্রি উইথ দ্যাট, সেটা আওয়ামী লীগ মুসলমান, আওয়ামী লীগ হিন্দু, বা কিছু ক্ষেত্রে আমি ধারণা করি হিন্দুদের সম্পত্তির লোভে, সম্পত্তি বা চাপ তৈরি করা, কিছু লুটপাট করার কারণে কিছু হামলা হয়ে থাকতে পারে, হয়েছে সম্ভবত। প্রত্যেকটারই মামলা হওয়া দরকার। ভয়ঙ্করতম অপরাধ করা আওয়ামী লীগ আর যদি হিন্দু হন, মুসলমান হন, তার মামলা হতে হবে, গ্রেফতার হতে হবে। খুব ক্লিয়ারলি জনাব বিক্রম মিস্ত্রি বলছেন, ঢাকা সফরের পর দুই দেশের মধ্যকার সম্পর্কে দৃশ্যমান উন্নতি হয়েছে। একদম ক্লিয়ারলি তিনি বলছেন। বাংলাদেশে যে তথ্য প্রচার হয় সেগুলো তুলে ধরেছে। মানে ইসকন নেতাদের গ্রেফতারের বিষয়ে জিজ্ঞেস করা ছিল, উনি জবাব দেননি, ওগুলো উনি বলেননি। এবং বিভিন্ন জায়গায় যে হামলা হয়েছে সেগুলোর ব্যাপারে সেগুলো ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন, এগুলো তাদের বলতে হয়, সেগুলো তিনি জানিয়েছেন। আওয়ামী লীগের কারণে হয়েছে এটাকেও তিনি সঠিকভাবে মনে করেন না। কিন্তু বাংলাদেশের সম্পর্কে, এই জায়গাটা ইম্পর্টেন্ট, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে পারস্পরিক সম্পর্কের ভিত্তি হিসেবে দেখে না ভারত, বরং ভালো প্রতিবেশী সম্পর্কের ভিত্তি হিসেবে দেখে। সো আমরা এই দুজনের কথার মধ্যেই যথেষ্ট পরিমাণ পজিটিভ কথা দেখছি। কিন্তু যে জায়গাটা আমি মনে করি আমাদের সরকারের খুব গুরুত্ব দেওয়া উচিত এবং ভারতকে এই জায়গায় খুব কঠোর চাপে রাখা দরকার, সেটা হচ্ছে, উনি বলেন ব্রিফিংয়ে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনায় ভারতের সায় নেই এবং এটা নিয়ে ভারত বাংলাদেশ সম্পর্কে একটা অস্বস্তি আছে। বিক্রম মিস্ত্রি বলেন, শেখ হাসিনা তার মন্তব্যের জন্য ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস ব্যবহার করছেন। ভারত সরকার তাকে এমন কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ সুবিধা দেয়নি যাতে তিনি ভারতের মাটিতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারেন। এটি তৃতীয় কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপের না করার ঐতিহ্যগত রীতির অংশ। তাহলে প্রথম কথাটা হচ্ছে, তিনি স্বীকার করছেন যে এটা নিয়ে অস্বস্তি সিরিয়াসলি আছে। তিনি যে 3টা বৈঠক করেছেন, পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার উন্নত কথা বাদই দিয়ে প্রধান উপদেষ্টার সাথে যে সৌজন্য সাক্ষাৎ, সেখানে অত্যন্ত শক্তভাবে শেখ হাসিনার ব্যাপারে জনাব মিস্ত্রিকে জানিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা। এটা প্রধান উপদেষ্টা একটা ব্যক্তিগত প্রেস্টিজেরও ব্যাপার আছে। আমি আসবো সেই জায়গায়, অনেকবার কথা বলেছি, আবার বলবো। নাম্বার 2 হচ্ছে, জনাব মিস্ত্রি দাবি করছেন তিনি তার ব্যক্তিগত ডিভাইস দিয়ে এটা করছেন, ভারত সরকার তাকে কোনো রকম কোনো প্ল্যাটফর্ম দিচ্ছেন না। আমাদের এই জায়গাগুলো গ্রহণ করার কিছু নেই, এগুলো খুবই দায়সারা গোছের কথা বলছেন। তারা সমর্থন করেন না, তারা যদি সমর্থন না করেন তারা এটা বন্ধ করবেন। আমাদের মনে আছে নিশ্চয়ই পিটিআই এর সাথে ইন্টারভিউতে আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন যে শেখ হাসিনাকে আমরা চাইবো, তাকে ফেরত চাইবো, তার আগ পর্যন্ত সে হ্যাজ টু কিপ সাইলেন্ট, ইংরেজিতে এইভাবে বলেছিলেন। তার মুখ বন্ধ রাখতে হবে, তাকে কথা বলা যাবে না, তিনি চুপ থাকবেন। কিন্তু শেখ হাসিনার বার বাড়ছে, রিপিট। উনি প্রথম একজনের সাথে ফোনে কথা বলিয়ে সেটা রেকর্ড করিয়ে ছাড়িয়ে দিতেন, পরিকল্পিত, এগুলো কোনো লিকড অডিও না। এরপর ঘোষণা দিয়ে অন্তত 2টো জায়গায়, নিউ ইয়র্কে, লন্ডনে, আরও আমেরিকার সাথে ফ্লোরিডাতে আছে, জার্মানিতে আছে, বিভিন্ন জায়গায় উনি শিডিউল করেছেন, যেখানে তার, আমি দেখিয়েছি আপনাদেরকে, পোস্টার করা হচ্ছে, যেখানে তাকে প্রধানমন্ত্রী এবং এমপি হিসাবে বলে তারপর তিনি বক্তৃতা দেবেন ঘোষণা দিচ্ছেন, দিয়ে তিনি বক্তৃতা করছেন এবং যথারীতি সেখানে বাংলাদেশ নিয়ে নির্লজ্জ মিথ্যাচার, নোংরা সব অভিযোগ এবং বিভৎস সব হুমকি, বর্বরের মতো কথাবার্তা যেমন তিনি বলেন সেভাবে বলে বেড়াচ্ছেন ভারতের মাটিতে বসে। সুতরাং আমি মনে করি আমাদের সরকারের এই একটা জায়গা নিশ্চিত করতে পারতে হবে। আমি আগেও বলেছি, শেখ হাসিনা কথা বলে কিছু আসে যায় না, সত্যিই আসে যায় না, কিন্তু এটা এখন অন্য একটা ইস্যুতে পরিণত হয়েছে। বরং শেখ হাসিনা কথা বললে আমাদের মধ্যকার এই যে কিছু ঝামেলা হয়, আমাদের বিভক্তি তৈরি হওয়ার পর্যায়ে চলে যায় তর্ক করতে করতে, সেগুলো সরিয়ে আমরা আবার একীভূত হই এবং শেখ হাসিনার বর্বরতা, একটা বর্বর শেখ হাসিনাকে আমরা যতবার দেখবো আমাদের জুলাই আগস্টের, তো বটেই, তার আগের 15 বছরের বিভৎস স্মৃতি মাথা চাড়া দিয়ে উঠবে। যতদিন উঠবে ততদিন আওয়ামী লীগের কবর হয়ে থাকবে। শেখ হাসিনার সামনে আসায় আওয়ামী লীগের কবর হবে। কিন্তু যে বললাম, শেখ হাসিনার এই বক্তব্যটা আসলে আওয়ামী লীগের ভবিষ্যতের জন্য একটা মেসেজ হিসেবে কাজ করবে। এটা সরকার যদি এটা বন্ধ করতে পারে, ভারতকে চাপ দিয়ে, ভারত সরকার, উনি যেহেতু ভারতে আছেন, স্পষ্টভাবে শেখ হাসিনাকে বলে দেবেন, এরকম ঘোষণা করে বক্তৃতা তো দূরেই থাকুক, ফোনেও কারোর সাথে বাংলাদেশ সরকারকে নিয়ে এই ধরনের মন্তব্য যদি প্রকাশিত হয় তাহলে সমস্যা হবে। এ ধরনের কথা উনি বলতে পারবেন না, এই হুমকি দিয়ে দিতে হবে। কারণ আমরা তাকে এখনই চাওয়া উচিত ছিল। ভারতের যে বিভিন্ন 7 সিস্টার্সের বিচ্ছিন্নতাবাদীরা একসময় বাংলাদেশে ছিলেন, তারা ভারতের ক্ষতি করে বলে বাংলাদেশের কাছে ক্রমাগত চাওয়া হয়েছে। আর আমাদের দেশটাকে ধ্বংস করে ছেড়ে দিয়ে আরো ধ্বংস করতে চাইছেন তেমন একজন মানুষ ভারতে বসে বসে একই কাজ করে যাচ্ছেন। আমাদের এটা মেনে নেওয়ার কোনো কারণ নেই। তিনি ওখানে আছেন, তাকে আমরা তার যে ওয়ারেন্টে যে সময় দেওয়া হয়েছিল আত্মসমর্পণ করার, তাকে যে সামন দেওয়া হয়েছিল সেটা উনি মানেন নাই, ওটা নভেম্বরের মাঝামাঝিতেই শেষ হয়ে গেছে। আমরা এখনই চাইতে পারতাম, আমরা এখনো চাইছি না। এবং আমাদের প্রধান উপদেষ্টা এই ছাড়টাও দিয়েছেন ভারতকে, আমি বোধ করি ভারতকে কম বিব্রত করার জন্য, যে তার কনভিকশনের আগে চাওয়া হবে না। সুতরাং এক অর্থে তিনি আসলে বাংলাদেশ আসলে সহজে চাইছে না, কারণ সব মামলার কনভিকশন হতে, বিচার শেষ হয়ে তাকে বিচার দেওয়ার ক্ষেত্রে, রায় দেওয়ার ক্ষেত্রে সময় লেগে যাবে। সুতরাং আজকে দেখলাম কলকাতার ব্যবসায়ীরা ক্ষমা চাচ্ছে, এইভাবে ক্ষমা চাচ্ছে বাংলাদেশের নাগরিকদের কাছে,
ক্ষমা চাচ্ছে, কারণ বাংলাদেশিরা না গেলে তাদের পেটে ভাত পড়ছে না। তারা স্বীকার করছে। আজকে আপনাদের কাছে কয়েকটা সত্য তুলে ধরব যে ভারত ঠিক কবে থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। ঠিক কবে থেকে? উম আপনারা বঙ্গভঙ্গের নাম শুনেছেন না? বঙ্গভঙ্গ। আজকে যেমন কলকাতার ব্যবসায়ীরা কান্নাকাটি করছে না? বঙ্গভঙ্গের সময় সেম একই ঘটনা ঘটেছিল। অর্থাৎ কলকাতা সবসময়ই বাংলাদেশের উপর নির্ভরশীল ছিল, অন্তত বাণিজ্যের ক্ষেত্রে। ১৯০৫ সালে যখন বঙ্গভঙ্গ হলো, তখন হিন্দু জমিদার, হিন্দু ব্যবসায়ী তারা ব্যাপকভাবে লড়াই শুরু করলো, আন্দোলন শুরু করলো যে না, বঙ্গভঙ্গ হওয়া যাবে না। বঙ্গভঙ্গ তারা বলতেছে যে এটা তাদের মায়ের অঙ্গচ্ছেদ এইরকম, এবং বঙ্গভঙ্গকে ১৫০ বছরের মধ্যে সর্ববৃহৎ জাতীয় বিপর্যয় হিসেবে উল্লেখ করলো। এই বঙ্গভঙ্গ আমাদেরকে কী দিয়েছিল? একজন ব্রিটিশ বলছিল যে মুসলমানদের দারোয়ান, তারপরে কলম মেরামতকারী, সংবাদপত্র বাহক, এইরকম নিচু কাজ ছাড়া এর উপরে কোনো কাজেরই সুযোগ ছিল না মুসলমানদের ক্ষেত্রে। আর বঙ্গভঙ্গের ফলে কী হয়েছিল? মুসলমানরা নতুন করে বাঁচার স্বপ্ন দেখলো, নতুন করে ঢাকা ইন্ডাস্ট্রি হলো, কলকারখানা হলো, ব্যবসা নতুন কেন্দ্র শুরু হলো। এগুলো হওয়ার পরে কলকাতার ব্যবসায়ীরা মেনে নিতে পারে নাই, এবং তারা সরাসরি অর্থায়ন করলো সন্ত্রাস করার জন্য। বোম বানালো, অস্ত্র বানালো, এগুলো বানায় বানায় যুদ্ধ ঘোষণা করলো, এরকম একটা অবস্থা। জনসভায় সরাসরি বোমা হামলা করলো, বারুদ হামলা করলো, এগুলো তারা করতে থাকলো। এবং হিন্দু জমিদারগুলোর ষড়যন্ত্র আউট অফ বিয়ন্ড হয়ে গেছিলো, যে সর্বতোভাবে তারা চেষ্টা করছে যে কোনোভাবে যেন বঙ্গভঙ্গ না হয়। বঙ্গভঙ্গ আসলে হয়েছিল কেন? এই যে বাংলা, বিহার, উড়িষ্যা, এই অঞ্চলটা এত বড় অঞ্চল যে ব্রিটিশরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারতো না বা শাসন করতে পারতো না, অথবা এখানে যোগাযোগ মেনটেন করা অনেক কঠিন ছিল। এরকম প্রেক্ষাপট থেকে বঙ্গভঙ্গ করলেও এখানে মুসলিমদের একটা স্বার্থ রয়ে গেছে। যে কী ধরনের স্বার্থ? যেটা ব্রিটিশ একজন লেখক লিখেছে যে মুসলিমদেরকে দারোয়ান, সংবাদপত্র বাহক, কলম মেরামতকারী, এই ধরনের কাজের বেশি কোনো কাজই দেওয়া হতো না, এবং তাদেরকে লেখাপড়া, শিক্ষায় এগুলো পিছিয়ে রাখা হতো। শুধু একটা পার্থক্য বলি যে এই বঙ্গভঙ্গের পরে ১৯০৫ থেকে ১৯১১ সালে তো বাংলা আলাদা ছিল, ঠিক আছে? এই বঙ্গভঙ্গের প্রভাব এর পরেও রয়ে গেছিল, এবং এর পরবর্তীতে মুসলিম শিক্ষা গ্রহণের হার ৩৫% বেড়ে যায়। সুতরাং বঙ্গভঙ্গটা শুধুমাত্র বাংলাকে ভাঙছে, বিষয়টা এরকম না। বঙ্গভঙ্গ ছিল হিন্দুদের একক অধিপত্য, বিস্তার, হিন্দুদের নির্যাতন, খবরদারি, মাতব্বরি, এই সমস্ত কিছুর একটা লাইন টেনে দেওয়া ছিল বঙ্গভঙ্গ। এবং আলাদা যে একটা মুসলিম জনগোষ্ঠী, সম্মানিত জনগোষ্ঠী হিসেবে মাথা উঁচু করে বাঁচার যে একটা সম্ভাবনা, এইটা শুরুই হয়েছিল বঙ্গভঙ্গের মধ্য দিয়ে। আর এইখানেই হিন্দুরা বা হিন্দু জমিদাররা বা হিন্দু ধনিকরা, হিন্দু বণিকরা ষড়যন্ত্র করে। বেসিক্যালি মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র, পাশাপাশি মুসলিম অধ্যুষিত অঞ্চলে ব্যবসা বাণিজ্য হচ্ছে সেই ষড়যন্ত্র, এবং মুসলিমরা তাদের এখানে ব্যবসার উপর নির্ভরশীল হবে না সেই ষড়যন্ত্র থেকে। এবং এই ষড়যন্ত্রের অংশ ছিল রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর নিজে ঠেলায় গান গায়ে ফেললো যে বাংলাকে এক জায়গায় রাখতে হবে, এক জায়গায় রাখতে হবে। বিষয়টা এইরকম না যে মহান বাংলা বানানোর জন্য এক জায়গায় রাখতে হবে, এরকম না। হিন্দু বণিকদের, হিন্দু জমিদারদের ব্যবসা বাণিজ্য ধরে রাখার জন্য তারা এই লড়াইটা শুরু করলো। এবং যে পণ্য বর্জন আন্দোলনের কথা বলি না, পণ্য বর্জন আন্দোলন, এইটা ইন্ডিয়ানরা ওই সময় করেছিল। ভারতে ব্রিটিশদের পণ্য বর্জনের জন্য আন্দোলন করেছিল, স্বদেশী আন্দোলন যে আন্দোলনের নাম ছিল। ওই জন্য আমি লিখছিলাম একটা যে পণ্য বর্জন হলো যুদ্ধ, যুদ্ধ করতে অস্ত্র লাগে, কিন্তু পণ্য বর্জনের চেয়ে বড় অস্ত্র আর নাই, ঠিক আছে? হ্যাঁ, পণ্য বর্জনটাই সবচেয়ে বড় অস্ত্র। এইটা ওই সময় ইন্ডিয়ানরা প্রয়োগ করেছিল। আজকে বাংলাদেশের ক্ষেত্রে আমরা যারা এখন সংগ্রাম করছি দেশের জন্য, এইটা শুধুমাত্র ওই সেই বঙ্গভঙ্গের সময়ের যে একটা রাক্ষসী রূপ ছিল উগ্র হিন্দুদের বা হিন্দু জমিদারদের, হিন্দু বণিকদের, আজকে আমরা কিন্তু সেই একই হিন্দুত্ববাদের প্রেষণের মধ্যে আছি, হিন্দুত্ববাদের নিপীড়নের মধ্যে আছি। বাংলাদেশের সাধারণ হিন্দুরা এইটাকে নিজের গায়ের উপর নেবেন না, নিজের গায়ের উপর নেবেন না এই জন্য যে এটা যত বেশি নিজের গায়ের উপর নেবেন তত বেশি আপনারা বিপদে পড়বেন। সুতরাং এগুলোকে সিলভাবে নেবেন। আমরা ইন্ডিয়ান হিন্দুত্ববাদের একটা অদৃশ্য প্রভাবের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছি, আমাদের উপর খবরদারি করা হচ্ছে। আমরা সেই হিন্দুত্ববাদের বিরোধিতা করতেছি, এবং সেই হিন্দুত্ববাদের বিরুদ্ধে আমরা লড়াই করতেছি যে হিন্দুত্ববাদ আমাদের আগ্রাসন করছে। এইটাকে যদি সাধারণ হিন্দুরা নিজ গায়ের উপর নেয়, তাহলে ভারতের পণ্য বয়কটের মতো তাদের পণ্য বয়কট শুরু হবে, তাদের ব্যবসা শুরু হবে। এখানে তাদের ক্ষতি ছাড়া লাভের কিছু নেই। এমনকি এখন এই ভূখণ্ডের শক্তিমত্তার জন্য, শান্তির জন্য এবং অস্তিত্বের জন্য ওই হিন্দু ভাইদেরও এখানে একমত পোষণ করা দরকার, এক লাইনে আসা দরকার। যদি আসে তাহলে তারা সম্মানিত হবে, তারা বেঁচে যাবে। যদি না আসে, যদি তারা ভারতের হিন্দুত্ববাদের যে শাসন সেটার প্রতি আনুগত্য প্রকাশ করে, তাহলে তাদের কপালে খুবই খারাপ আছে, যেই খারাপিটা কলকাতার ব্যবসায়ীরা ফেস করছে। প্রিয় ভাইরা, আমাদের যে আগ্রাসন বিরোধী আন্দোলন, এই আন্দোলনের কি পর্যায়ে আছি, আজকে আপনাদেরকে একটা নতুন বার্তা বলি। এই বার্তাটা ফেসবুক পোস্ট, ইউটিউব পোস্ট আকারে দেবো আমি আপনারা আগামীকালকে। আপনাদেরকে আবার বলে রাখি, আমরা আগামী শুক্রবারে
500 মসজিদে আমাদের যে লিফলেটগুলো আমরা বানিয়েছি সেই লিফলেটগুলো আমরা বিতরণ করব 500 মসজিদে। আমাদের টার্গেট আগামী শুক্রবার 500 মসজিদে। এবং এটা কে করবে? এটা কে করবে? প্রথমত আমরা অনলাইন কপি দিয়ে দিব, আপনি এটা চেঞ্জ করে আপনি আপনার সংগঠনের নাম লিখতে পারবেন, স্বাধীনতা দিয়ে দিলাম। আর যদি চান যে আমরা একটা বানিয়ে রেখেছি এইটাই নেবেন, তাহলে এটা আমি আপনাকে কুরিয়ার করে পাঠাবো। আপনাকে 5টা টি শার্ট পাঠাবো, আপনারা 5 জন বন্ধু মিলে একটা মসজিদকে মানে হলো আয়ত্তের মধ্যে নেবেন এবং টি শার্ট পরে সেগুলো আপনারা সবার কাছে লিফলেটগুলো দিবেন। এই লিফলেটটা কী বার্তা বহন করবে? এই লিফলেটটা আমাদের পূর্ববর্তী 15-16 বছর 17 বছর সময়ে আমাদের সীমান্তে যে ইন্ডিয়ানরা নাগরিক হত্যা করেছে বাংলাদেশি নাগরিকদেরকে, সেই তথ্যগুলো আমরা এখানে একীভূত করেছি। সীমান্ত হত্যা বন্ধের বিষয়ে কথা বলেছি। এই লিফলেটে আমরা আমাদের ভোটাধিকারের কথা বলেছি যে ভারত কীভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আমাদের ভোটাধিকার হরণে। এই লিফলেটে আমরা আমাদের নদীর উপর যে আগ্রাসন সেই বিষয়ে আমরা সংযুক্ত করেছি। তো এই বিষয়গুলো আমরা এখানে একীভূত করেছি, পাশাপাশি ট্রানজিটের বিষয়টা একীভূত করেছি। এই কাগজগুলো যখন প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষদের কাছে যাবে তখন মানে আপনারা মানে দেখবেন একটা অন্যরকম একটা সাড়া। আমরা পণ্য বর্জনের মাধ্যমে আসলে কী করেছি, সাইজটা কতটুকু ধরেন, আগেও বলেছি আমি এটা, আজকেও বলছি। এই মাসে প্যারাশুট নারকেল তেলের ধরেন 10 কোটি ইউনিট বিক্রি হবে, 10 কোটি ইউনিট। প্রতি ইউনিটে যদি প্যারাশুট কোম্পানি, ইন্ডিয়ান প্যারাশুট কোম্পানি, ম্যারিকো ইন্টারন্যাশনাল, এটা যদি প্রতি ইউনিটে 20 টাকা করে প্রফিট করে, 10 কোটি ইউনিটের জন্য কত টাকা হচ্ছে? এইভাবে রূপচাঁদা সয়াবিন তেল, ফরচুন সরিষার তেল, এইভাবে হিমালয়া, তারপরে হলো হিমালয়া আমলা, ভাটিকা, এগুলো কিন্তু ইন্ডিয়ান ব্র্যান্ড। কোলগেট টুথপেস্ট প্রতি মাসে কমপক্ষে 10 কোটি ইউনিট বিক্রি হয়, 10 কোটি ইউনিট বিক্রি হয়। তাহলে 10 কোটি ইউনিট যদি বিক্রি হয় অথবা 1 কোটি ইউনিট যদি বিক্রি হয়, প্রতি কোলগেটে যদি 20 টাকার প্রফিট করে কত টাকা? এইভাবে টার্গেটেড মাত্র ধরেন গোটা 20 পণ্য যদি আমরা বর্জন করতে পারি, ঠিক আছে? এই বর্জনে আমরা অনেক কিছু বর্জন করতে পারবো না। আপনার কাছে যে বাইক কেনা আছে ওই বাইকটা আপনি বর্জন করতে পারবেন না। আপনার টাকা দিয়ে কিনছেন, এটা নিয়ে কেউ খোটা দেওয়ার কিছু নাই। টাকা দিছেন তো, তাই না? টাকা দিছেন, ও জিনিস দিছে, ওটার মালিক আপনি, ঠিক আছে? যেটা ভালো লাগবে সেটা বর্জন করবেন, যেটা ভালো লাগবে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখেছেন এবং বুঝতে পেরেছেন সব কিছু। তো কী বুঝলেন একটু কমেন্ট বক্সে জানান তো সবাই। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজ, শীতের দিনে গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন করে টপিকে, নতুন করে ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।